প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি, সাংবাদিক, কলামিস্ট, আমাদের অনেক প্রিয় মানুষ সোহরাব হাসান। কেমন আছেন? ভালো আছে এবং আশা করি আপনিও ভালো আছেন, চ্যানেলের দর্শকরাও ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত যে শিরোনাম, সেই শিরোনাম পড়ে শোনার পড়ে দেখার পর মনে হলো দেশটা ভালো নেই। আমরা একটু শিরোনামটা পড়ে দেখি। প্রথম আলোর শিরোনাম, গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি, হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ। দিল্লিতে শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতের দূতকে তলব। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা। দৈনিক খবরের কাগজ, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনার বক্তব্য, মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব। মানব জমিন, সারা দেশে সিরিজ ভাঙচুর আগুন। সাবেক কর্মকর্তার চোখে বাংলাদেশের অভ্যুত্থান। দূতকে তলব করে ভারতকে ঢাকার বার্তা, হাসিনাকে থামান। বাংলাদেশ প্রতিদিন, বিশ্বনন্দিত এক মহানায়কই আজ দেশের আলোকবর্তিকা। দিনভর শুধুই ভাঙার শব্দ। ধানমন্ডি ৩২ নম্বর। হাফিজউদ্দিন বললেন, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে হাসিনা। দৈনিক যুগান্তর, NHK ডক্টর ইউনূস, নির্বাচন হতে পারে এবছরের শেষে। হাসিনার দম্ভে চূর্ণ ৩২ নম্বর। দৈনিক সমকাল, হামলা আগুন ৩৫ জেলায়, হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ। রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, বিশিষ্টজনের নিন্দা। দেশ রূপান্তর, ৩২ নম্বর বাড়ি শুধুই ধ্বংসস্তূপ। নির্বাচন হতে পারে বছরের শেষ দিকে। নারী ফুটবল দল সহ ১৫ ব্যক্তি প্রতিষ্ঠান পেল ২১শে পদক। কালবেলা, আদালত অঙ্গনে রাজনীতি করা যাবে না, মাটিতে মিশে গেল ৩২। ইনকিলাব, দ্রোহের আগুনে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। সময়ের আলো, ক্ষোভের আগুন এবার দেশ জুড়ে। হাসিনার উস্কানির জোরে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে। দৈনিক করতোয়া, হাসিনার বিবৃতিতে বিশৃঙ্খলা। রূপালী বাংলাদেশ, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর আগুন। ৩২ নম্বরে ভাঙচুরে জনমনে ক্রোধের বহিঃপ্রকাশ। আমার দেশ, ক্ষোভে পুড়ছে আওয়ামী স্থাপনা। বাংলাবাজার পত্রিকা, ফ্যাসিস্টদের স্থাপনায় বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। দৈনিক জনকণ্ঠ, ধানমন্ডি ৩২ নম্বর ধ্বংসস্তূপ, শেষ চিহ্ন না রাখার ঘোষণা ছাত্র জনতার। আপনি শিরোনাম শুনলেন, আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে ছোট্ট করে, যে গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি, হাসিনার মাটিতে মিশে গেল ৩২। হাসিনার বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি। সমকালের শিরোনাম, রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। না, ঘটনাটা তো একটা বাড়ি ধ্বংস করে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, বা এরপর তো আরও অনেকগুলো, এটা সরকারি বিবৃতিতেই, সরকার যে বিবৃতি দিয়েছে তাতেই বলা হয়েছে যে এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এখন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাঙ্ক্ষিত কে করলো? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা শেখ হাসিনার যে উস্কানিমূলক বক্তব্য, তার প্রতিক্রিয়া এবং তার ক্ষোভের বহিঃপ্রকাশ। আর সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা দুটো, একটা হচ্ছে যে মানুষের ক্ষোভ, এবং শেখ হাসিনা যে ভাষণ দিয়েছে তাতে কোনো অনুশোচনা নেই, ক্ষমা প্রার্থনা নেই, এতগুলো প্রাণ গেল সে সম্পর্কে তার কোনো অনুভূতির প্রকাশ নেই। ক্ষুব্ধ হওয়ার কথা, এবং সবাই ক্ষুব্ধ হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্ব, জনগণের জানমালের রক্ষার দায়িত্ব, কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার সেই ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি, এটি একটি। পরবর্তীকালে এই ঘটনাটি, সেখানে তো দেখলাম যে একজন নারীও নিগৃহীত হয়েছে, একাধিকজন, এবং একজন বিএনপি নেতা, নিচের পর্যায়ের একজন নেতা, তাকে মারা হয়েছে আওয়ামী লীগের বলে, ভুলবশত।
তা এটাকে কিন্তু একটা যে ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যায় না, বা এখানেই সীমিত নয়। ঘটনা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং দেখুন, উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটা বিবৃতি দিয়েছেন, আমরা ভাঙার পক্ষে নই, আমরা ভাঙার পক্ষে নই, গড়ার পক্ষে। তাই ভেঙে তো গড়া যায় না, গড়তে হলে সেখানে জ্ঞান, যুক্তি, তর্ক এবং একটা গঠনমূলক রাষ্ট্র কিভাবে এই রাষ্ট্রকে বিনির্মাণ করা যায় সেই ব্যাপারে সবারই ঐক্যবদ্ধ। 5 আগস্ট কিন্তু ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিন্তু 5 আগস্ট এই অভ্যুত্থান হলো, যা সর্বস্তরে মানুষ সমর্থন করেছে। এবং মানুষ চেয়েছিল দেশে 5 আগস্টের আগে যে ভয়াবহ পরিস্থিতি ছিল সেটা আর না আসে। সরকারের পক্ষ থেকে ভারতের দূতকে তলব করে বলা হয়েছে শেখ হাসিনাকে থামান। আমি মনে করি যে এটা কূটনৈতিকভাবে তাদের বলা যে শেখ হাসিনা যেখানেই থাকুন তার এই অধিকার থাকার কথা না যে তিনি বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হবে এরকম বক্তব্য তিনি দেবেন। তিনি এমনি তার নেতাকর্মী বা যে কোনো সেটা বলতে পারেন, কিন্তু বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তৈরি হবে সেটি কোনোভাবেই কাম্য নয়। প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম ভারতীয় কোন একটা মাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতে আছেন তার উচিত সেখানে চুপ থাকা, নিশ্চুপ থাকা বলেছেন। তাই মনে করি যে সবারই একটা সহনশীল আচরণ করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে বলেছেন যে এই ঘটনায় শেখ হাসিনাই লাভবান হয়েছে, কারণ তিনি চেয়েছিলেন, তিনি যে চান যে এখানে একটি এরকম পরিস্থিতি হোক, অর্থাৎ অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারছে না, সে কারণে সরকার আইন শৃঙ্খলার প্রতি নজর দেওয়া এবং ছাত্রনেতাদের মধ্য থেকেও কেউ বলেছেন যে এটা আর যাতে না বাড়ে সে ব্যাপারে সবাইকে আহ্বান জানিয়েছে। আমি মনে করি পরিস্থিতি শান্ত হোক এবং জনগণের জানমাল নিরাপদ থাকুক। আর সরকারের উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে সামনে গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই অভিযাত্রাকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া। এবং আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, এবং সেই লক্ষ্যে তাহলে কিন্তু খুব বেশি দিন সময় নেই, মাত্র 10 মাস 10.5 মাস। এর মধ্যে মধ্য ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। নতুন রাজনৈতিক দল গঠন হবে ছাত্রদের, নতুন রাজনৈতিক দল গঠন হবে। অন্য আরও নানা কী বলে অংশ থেকে হয়তো দল গঠনের চেষ্টা হবে। মনে হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়, কারণ জনগণ আজকের যে তরুণ প্রজন্ম তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়ে তাদের মানে দেশের কল্যাণ হয় এরকম নেতৃত্ব তৈরি করবে এবং এরকম সরকার গঠিত হবে, সেটাই সবার প্রত্যাশা। আমি একটা প্রশ্ন আপনাকে ছোট্ট করে করতে চাই, যেটা হলো যে ঠিক আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সাবেক প্রধানমন্ত্রী যে দেশ ছেড়েছেন, সব কিছু মিলিয়ে একটা ক্ষোভ তো থাকবেই এবং এতগুলো মানুষের মৃত্যু, এটার ক্ষোভ থাকবেই। কিন্তু আমরা যে ইতিহাস মুছে দেবার যে প্রক্রিয়াটা চালু হচ্ছে, এভাবে কি ইতিহাস মুছে দেওয়া সম্ভব? না, ইতিহাস এটা তো বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উক্তি, বাঙালির ইতিহাস নাই, বাঙালির কোনো ইতিহাস নাই। অর্থাৎ ইতিহাস তারা নির্মাণ করে না, ইতিহাস হচ্ছে নির্মাণ, ইতিহাস হচ্ছে রক্ষণ। সেটি এমনকি জার্মানি যে কোনো দেশের স্বৈর শাসকের যে স্মৃতি চিহ্ন, ঐতিহ্য বা তার যে সেটাও তো রক্ষা করা উচিত। এবং আমাদের জাতীয় নেতাদের, জাতীয় ব্যক্তিত্বদের, আমরা জয়নুল আবেদিন শিল্পাচার্য তার স্মৃতি কতটা রক্ষা করেছি, আমরা কামরুল হাসানের স্মৃতি কতটা রক্ষা করেছি, আমরা SM সুলতানের কতটা রক্ষা করেছি। কাজী নজরুল ইসলামের তার নামে ইনস্টিটিউট হয়েছে, কিন্তু অন্য যে শিল্পী সাহিত্যিকদের তাদের ব্যাপারে কতটা করেছি, আব্বাস উদ্দিন ব্যাপারেও আমরা কি করেছি। এটা আমাদের যে পূর্বসূরি যেসব মনীষী, তাদের স্মরণ করা, এবং স্মরণ করা শুধু স্মৃতি রক্ষণ না, তারা যে ভাবাদর্শ, তারা যে চিন্তা,
তারা যে মানে বাণী দিয়ে গেছেন সেটি অনুধাবন করা, সেটি অনুসরণ করা এবং তাদের পথ ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সাংস্কৃতিক কর্মী, বিশেষ করে বিনোদন অঙ্গনের মানুষজনও গ্রেপ্তার হচ্ছেন। অভিনেত্রী মেহেরা আফরোজ শাওনকেও গ্রেপ্তার করা হয়েছে, সোহানা সাবাকে গ্রেপ্তার করার কথা শোনা যাচ্ছে। তাহলে এই যে দল মত পরমত সহিষ্ণুতা বা আমরা যে কথাগুলো বলি সেই জায়গার কি হয়? না, এটা এক হচ্ছে যে আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া যে কারো যদি কারো বক্তব্য উস্কানিমূলক হয়, কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সেই স্বৈরতান্ত্রিক সরকার ভিন্ন মতকে সহ্য করতো না, এবং যে কেউ তার সরকারের সমালোচনা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত এবং বেআইনি ব্যবস্থাও নেওয়া হতো, রাতে তুলে নেওয়া হতো। তো সেই ধারা তো এই অন্তর্বর্তী সরকারের সময় থাকবে না আশা করি, কারণ আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা আশা করব, বা সবাই এটি আশা করবে যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে বা নিরাপত্তার ব্যাপারে কী এমন হুমকি, তিনি সমালোচনা সরকারের সমালোচনা আর রাষ্ট্রদ্রোহিতা কিন্তু এক নয়। সুতরাং এটি, এবং সরকার তো ডিজিটাল নিরাপত্তা আইন আগের সরকার বাদ দিয়েছে, তো পরে সাইবার নিরাপত্তা আইন কিন্তু বাদ দেওয়া হয়েছে, নতুন সাইবার সুরক্ষা আইন করার, এবং সেটাও কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তাকে কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে সেটাও সরকারের উচিত যে জানানো, ব্যাখ্যা করা। আর যদি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে থাকে সেটি তো তাহলে তো আশা করি যে তাকে তিনি মুক্তি পাবেন নাই। রাজধানী ঢাকা শহর, কয়েকদিন আগে শিরোনাম পড়লাম যে রাজধানী ঢাকা শহর একটা অস্থির শহর হয়ে উঠল, এবং কে কখন কোথায় অবরোধ করবে, কোথায় দাবি আদায়ের জন্য বসে যাবে সেটা বোঝা যায় না। সকালেও বোঝা যায় না, বিকেলেও বোঝা যায় না, হঠাৎ করে হয়ে যায়। কিন্তু গতকাল যারা অবরোধ বিশেষ করে শাহবাগে বসলেন, তারা গণ অভ্যুত্থানে তাদের স্বজনদের হারিয়েছেন, স্বজনরা আহত হয়েছে, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের দেখভাল করবার দাবিতে তারা আবারও রাস্তায় অবরোধ করলো। তাহলে এত 6 মাস পরেও আমরা বারবার কথা বলছি, তাদের দাবি দেওয়া কেন পূরণ হচ্ছে না? না, দাবি দেওয়া, এটা তো দাবি দেওয়ার মধ্যে থাকে না, এটা হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে, রাষ্ট্রের কর্তব্য যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যারা নিহত হয়েছে অর্থাৎ জীবন দিয়েছে সেই শহীদ পরিবারের পুনর্বাসন এবং তাদের স্বীকৃতি। এটা দাবি জানাতে হবে কেন? এটা যারা ক্ষমতায়, এই আন্দোলনের মধ্য দিয়ে যে গঠিত যে সরকার, সরকারের নৈতিক দায়িত্ব, আইনি দায়িত্ব এবং জনগণের দায়িত্ব হচ্ছে যে তাদের সরকারের উপর চাপ দেওয়া যে এদের কেন এইটা পূরণ করা হচ্ছে না, কেন তাদের রাস্তায় নামতে হয় বারবার। আপনি দেখলেন যে গতকাল তারা রাস্তায় নেমেছে, 2 দিন আগেও নেমেছে। তাহলে এই যে তাদের ক্ষোভ, দুঃখ, বেদনা, এটি কি সরকার কানে পৌঁছে না? এর বাইরে ক্ষোভ, দুঃখ তো বেদনা আছে। সাধারণ মানুষ যে প্রতিনিয়ত এই শহরে তাদের নাভিশ্বাস উঠছে, আপনি চিন্তা করেন একটা জায়গায় যদি কেউ বসে যায় রাস্তায়, পুরো ঢাকা শহরটা কলাপস হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মানুষ না, সেটা তো তিতুমির কলেজের শিক্ষার্থীদের কয়েকদিনে আন্দোলনই দেখা গেল, এবং ঢাকার সাথে সারা দেশের যোগাযোগও বন্ধ হলো। কথা হচ্ছে যে আমি অন্য দিক থেকে দেখতে চাই, সরকার যদি এটি প্রতিকার করত এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করত, তাদের শহীদ পরিবারগুলো পুনর্বাসন করত, তাহলে তো তাদের রাস্তায় নামতে হতো না। অন্য ক্ষেত্রেও তাই, মানুষ রাস্তায় নামে কিন্তু শেষ উপায় হিসেবে, দেয়ালে পিঠ থেকে গেলে, অথবা যখন দেখে যে আর কোনো উপায় নাই, অন্য কোনোভাবে হচ্ছে না। আর এটি কিন্তু অন্য জনগোষ্ঠীর দাবি দেওয়ার সঙ্গে এটাকে মেলালে ঠিক হবে না, কারণ তাদের কোনো উপায় নেই, তার স্বজন হারিয়েছে, কেউ আহত হয়ে পড়ে আছে হাসপাতালে, তার যদি চিকিৎসা না হয় তার পরিবার কিভাবে চলবে, তার চিকিৎসার যে ব্যয় কিভাবে নির্বাহ হবে। এবং অনেকেই তো এই আহাজারি করেছে, এই স্বজনদের আহাজারি, এটা সরকারের শোনা উচিত, এবং সরকার শুনলে তাহলে তো তারা অন্তত রাস্তায় নামতো না। এরকম অন্য জনগোষ্ঠী, অন্য পেশাজীবী যারা দাবি দেওয়া নিয়ে এসেছে, দেখতে হবে, সরকারকে দ্রুত দেখতে হবে সেই দাবি দেওয়া কতটা ন্যায্য এবং ন্যায্য।
ন্যায্য দাবি হলে সেটা পূরণ করা, আর অন্যায্য দাবি হলেও সেটাও তাদেরকে বুঝিয়ে বলা, তাদের সাথে আলোচনা করা। কিন্তু আমরা দেখছি সরকার রাস্তায় না নামা পর্যন্ত কারোর সাথে আলোচনা শোনে না, মানে ব্যাপারটা যার জন্য বোধহয় সবাই রাস্তায় নামার ব্যাপারে আগ্রহী বেশি। হ্যাঁ, আমরা রাস্তায় তো দাবি দেওয়া পূরণ হবে না, দাবি দেওয়া পূরণ হবে সরকারের সিদ্ধান্তের মাধ্যমে। আমি মনে করি যে এই সরকারের অন্তত এরকম একটা কাঠামো থাকা উচিত যে যারা দাবি দেওয়ার প্রথমটা একবার বলা হয়েছিল যে দাবি দেওয়ার জন্য রাস্তায় না নেমে এটা কাগজ পাঠানো, তাই সে কাগজ পাঠিয়েছে কিনা, এবং সরকারের পক্ষ থেকে যারা কাগজ পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এটা বলা উচিত তাদের কাগজ পেয়েছে, এই ব্যাপারে এই ব্যবস্থা নেওয়া হবে বা সময় চাইতে পারে। আর ঢাকা শহর মানুষ রাস্তায় না নামলেও তো যানজট এবং মানুষ চলাচল এটা খুবই কঠিন অবস্থা তৈরি হয়েছে, কারণ এই ঢাকা শহর চলাচলের নানা রকম বাহন এবং এই যে অসম গতির বাহন থাকলে তো যানজট চলে, গাড়ি চলে, ঘোড়া চলে, সব চলে একসাথে। একটি শহরে 25% সড়ক থাকার কথা, বাংলাদেশে আছে মাত্র, ঢাকা শহরে আছে মাত্র 8%। সেটিও কিন্তু নানা রকম জঞ্জাল থাকে। মানে সেই রাস্তাও যে রাস্তা জনগণের জন্য তা তো না, জনগণের জন্য অনেক সময় গাড়ি রেখে দেওয়া হয়, অনেক সময় নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়, অনেক সময় হকাররা বসেন, সব মিলে এক ধরনের অব্যবস্থার মধ্যে আছে। এটি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে না এটাই আশা করতে চাই। আমি আবার ভাবছিলাম যে আপনি বলবেন যে ভবিষ্যতেও থাকবে না আশা করছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, বইমেলা শুরু হয়েছে, কেমন হলো, গিয়েছিলেন? না, বইমেলা তো বেশ একদিনই গিয়েছিলাম আমি। আর এখনো তো যে অর্থে বলা হয় যে বইমেলা কি বলে সরগরম, আর সেটি এখনো হয়নি। গতকালও দেখলাম বিভিন্ন স্টল কোথাও খুটখাট চলছে, এখনো নির্মাণ হচ্ছে। এটি হচ্ছে তো এটা আমাদের হয়তো জাতীয় সংস্কৃতি, যে জাতীয় ঐতিহ্য, যে আমরা ঠিক সময়ে ঠিক কাজটি করি না এটি। এবং বইমেলাটা এমন জায়গায় যে ধরেন এটা একটা জনপরিসরে, আর এখান থেকে যে আপনি রাস্তা বন্ধের কথা বললেন, এই বইমেলার কারণেও তো একটা যানজটের তৈরি হয়। তা আমরা এমন একটা জায়গা বের করতে পারি না যেখান থেকে এই কলকাতা বইমেলা কিন্তু জায়গা পরিবর্তন করেছে এই কারণেই যে যাতে শহরে চলাচল। এখন যদি আবার এই প্রসঙ্গ তুললে তাহলে আবার নানা ধরনের কথা উঠবে। না, সেটা নাই হোক, মানে এখন না হোক, আমরা 10 বছর 20 বছর পরে এটা চিন্তা করা উচিত। আসলে ঢাকা শহরটা পরিকল্পিত নয়, পরিকল্পিতভাবে ভবন হয়নি, সড়ক হয়নি, আবাসন হয়নি, কিছুই হয়নি। সুতরাং একটা পরিকল্পনা নিতে হবে, এবং প্রতিদিনই ঢাকা শহরের লোক বাড়ছে। এই ঢাকা শহর তো ধারণ ক্ষমতা নেই, এত মানুষ, এত ভবন, এত যানবাহন। সুতরাং আশা করি সরকারটা আমাদের পরিকল্পিত, এই সরকার না পারে পরের সরকার একটা পরিকল্পিত শহর। অনেক ধন্যবাদ আপনাকে। মানুষ আশায় বাঁচি আমরাও আশা করতে চাই। প্রিয় দর্শক, আমরা শেষে যে বিষয়গুলো বললাম, আশা আছে বলেই মানুষ বাঁচে, আশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।